হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপারে সলভ করছিলাম। পর্ষদ টেস্ট পেপারের আজকের ক্লাসে আমরা আমাদের 451 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করব। 451 পেজের ম্যাথের যে 36 নম্বর শর্ট কোশ্চেন আজকে সলভ করব। এটাই পর্ষদের টেস্ট পেপারের শর্ট কোশ্চেনের লাস্ট পেজ, ঠিক আছে? লাস্ট পেজ আমরা সলভ করছি। আজকের ক্লাসের পর থেকে এর পরবর্তী ক্লাস থেকে আমরা বড় কোশ্চেন সলভ করতে থাকবো, ঠিক আছে? এর পরবর্তী ক্লাস থেকে তোমরা বড় কোশ্চেনের সলিউশন পেতে থাকবে। এর আগের প্রত্যেকটা যে পেজ আছে এটাই লাস্ট পেজ ম্যাথের কোশ্চেন। প্রত্যেকটা পেজের সলিউশন করা হয়ে গেছে এবং চ্যানেলের প্লেলিস্টে তোমরা সলিউশন পেয়ে যাবে। এর আগে আমরা রায় মার্টিন এবিটিএ সলভ করে দিয়েছি, তাও প্লেলিস্টে সম্পূর্ণরূপে আছে। তোমাদের বইয়ের সলিউশন করা আছে, ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন। যে কোনো প্রবলেম হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা তার সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন দেখবে সালের কোশ্চেনে যে সলভ করা আছে তার লিঙ্ক দেওয়া আছে, এবিটিএ এর লিঙ্ক দেওয়া আছে, পর্ষদে এবিটিএ রায় মার্টিনের লিঙ্ক দেওয়া আছে। সমস্ত কিছু ভিডিওর যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করলেই তোমরা ওখানে ডাইরেক্ট ওখানে চলে যেতে পারবে, তো তোমার সলিউশন পেয়ে যাবে। ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, 11, 12 এরও ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। জানুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমরা মার্চে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ক্লাস 12 এর সলিউশন করে দিতে থাকবো। ক্লাস 12 এর জন্য যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনের সলিউশন করে দিতে থাকবো, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস, দেখতে থাকো। একের দাগের 1 থেকে প্রথম কোশ্চেন বলেছে, তো শর্ট কোশ্চেনের লাস্ট পেজ। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন। সুদের হার, সুদের হার আমরা 8% মনে করছি। 8% যদি সুদের হার হয় তাহলে 121, তাই তো, ইজিক্যাল টু 100 টাকা জমা রেখেছে। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, ঠিক আছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100। কত বছর পর বলেছে? 2 বছর পর। তাহলে এখানে পাওয়ারে 2 হয়ে যাবে। তাহলে এখানে আর এর মানটা বের করতে হবে। 100 যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে 1 প্লাস আর বাই 100 তারপরে 2 ইকুয়াল টু 121 বাই 100 হয়ে যাচ্ছে, দেখো। তাহলে 1 প্লাস আর বাই 100 তারপরে 2 ইকুয়াল টু এটা 11 বাই 10 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। উভয় দিক যদি আমরা স্কোয়ার সরিয়ে দিই, 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10 মাইনাস 1। তাহলে আর বাই 100 ইকুয়াল টু এটা 10 লসাগু 11 মাইনাস 10। তাহলে আর বাই 100 এটা যদি একটা শূন্য কেটে দিই, আর বাই 10 ইকুয়াল টু 1 বাই 1 হয়ে যাচ্ছে। তার মানে আর ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। সুদের হার 10% চলে আসছে, দেখো। সুদের হার 10%, ঠিক আছে? সুদের হার 10%। এটা ততক্ষণ কিন্তু শূন্য শূন্য কাটা যাবে না, এটা লসাগু করছি, লসাগুর পর কিন্তু কাটতে পারবে। এই যে এখানটা আমরা যে শূন্যটা কেটেছি, এদিকে লসাগু করে নেওয়া হয়েছে, তারপর কিন্তু কাটতে পারবে। এইখানে কিন্তু শূন্য শূন্য কাটা যাবে না, এখানে লসাগু নেই, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, যেখানে সেখানে কেটে দেওয়া যাবে না। তাহলে এটা আসছে অপশন এ 10%। অপশন এ 10% অ্যান্সার আসছে। এবার দেখো 2 এরটায় যাবো। অপশন এ হয়ে গেল, এই 1 এরটা হয়ে গেল। 2 এরটা কি বলেছে দেখো। 2 এরটা বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। দ্বিঘাত সমীকরণ কি দিয়েছে দেখো। এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3। 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3, 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ বলে দেওয়া আছে। একটি বীজ কত? একটি বীজ 2/3। তাহলে আমরা x এর জায়গায় 2/3 যদি বসিয়ে দিই, 7 ইন্টু 2/3 তার হোল স্কয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু 2 স্কয়ার 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 9 লসাগু 4 7 28 প্লাস এটা হয়ে যাচ্ছে 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এটা 9 লসাগু 28 প্লাস 3 3 কে 9, 3 2 6k মাইনাস 3 9 27 ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 6k ইকুয়াল টু 0। তাহলে 6k ইকুয়াল টু মাইনাস 1। তাহলে k ইকুয়াল টু মাইনাস 1/6। k ইকুয়াল টু মাইনাস 1/6 হয়ে যাচ্ছে, দেখো। তাহলে এটা কোন অপশনে আছে? মাইনাস 1/6। এটা আছে অপশন সি। অপশন সি তে আছে মাইনাস 1/6। 2 এরটা হয়ে যাবে অপশন সি মাইনাস 1/6। 3 এর একটি বৃত্তের ব্যাস এবি পি বৃত্তের উপর যে কোনো বিন্দু, এটা সহজ অঙ্ক হবে। দেখো এইটা একটা বৃত্ত, এটা ব্যাস এবি পি বৃত্তের উপর যে কোনো বিন্দু। তাহলে এটা আমাদের যোগ করতে হবে স্বাভাবিকভাবে। এটা যোগ করলে এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার কি বলেছে দেখো, এখানে পুরোটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। এখানে বলে দিয়েছে পিএবি 30 ডিগ্রি। পিএবি 30, এইটা যদি 30 হয় এই ত্রিভুজে দেখো
পি এ বি, তাহলে এটা নিশ্চয়ই পুরোটা 60 হবে, এটা কারণ এইটা 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, সেই লজিক থেকে আমরা পাচ্ছি। তাহলে পি বি এর মান, আচ্ছা পি বি এ এই কোণটাই চেয়েছে, তাহলে 60 ডিগ্রি অ্যান্সার হবে, ঠিক আছে, কারণ এটা 90, অর্ধবৃত্তস্থ কোণ 90 আর 30, তাহলে 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করলে 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করলে 180 মাইনাস 120 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। কোন অপশনে আছে এটা? অপশন বি তে আছে, তাহলে অপশন বি সঠিক উত্তর। অপশন বি বলে দিয়েছে 60 ডিগ্রি। 4 এর দেখো বলছে 2 cos 3 থিটা 1 থিটার মান, 2 cos 3 থিটা 1, তাহলে cos 3 থিটা কত? 1/2, তাহলে cos 3 থিটা 1/2 মানে এটা হচ্ছে cos 60 হচ্ছে 3 থিটা, অতএব 3 থিটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা হয়ে যাচ্ছে 60/3, থিটা হচ্ছে ইকুয়াল টু 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি, দেখো থিটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। 4 এর কোন অপশনে আছে? অপশন সি 20 ডিগ্রি আছে 4 এরটা, অপশন সি 20 ডিগ্রি। 5 6, 5 এর কি বলেছে দেখো, 5 এর বলছে যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র যেতে হবে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এর আগেও আমরা বহুবার আলোচনা করেছি, সেটা কি হয়? 3 পাই আর স্কয়ার হয়। নরমালি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে 2 পাই আর স্কয়ার নয়, নিরেট যেহেতু তার উপরিতলটাও থাকবে 3 পাই আর স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 পাই আর স্কয়ার হলে এটা হয়ে যাচ্ছে 3 পাই, আর এর মান 7 বলেছে, 7, ঠিক আছে, আর এর মান 7 বলেছে, 3 পাই আর স্কয়ার হচ্ছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে কত চলে আসছে এটা? 7 7 49 কে 3 দিয়ে গুণ করলে 49 কে 3 দিয়ে গুণ করলে 147 পাই হয়ে যাচ্ছে, 147 পাই এত সেমি, বর্গ সেমি হয়ে যাবে, 147 অপশন সি তে আছে, অপশন সি 147 বর্গ সেমি। নেক্সট দেখো একটা তথ্য দেওয়া আছে 20 24 25 26 27 28 29 30, তথ্যে 27 না থাকলে মধ্যমা কত হ্রাস পাবে। প্রথমত দেখো 27 সমেশ আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে, 27 রেখে দিয়ে মধ্যমা নির্ণয় করতে হবে, 27 বাদ দিয়ে মধ্যমা নির্ণয় করব, তাহলে কত বৃদ্ধি বা হ্রাস হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে তথ্য কি আছে? 20 আছে, তারপর 24 থেকে 30 পর্যন্ত, 20 আছে, 24 25 26 27 28 29 30, 1 2 3 4 5 6 7 8, 8টা তথ্য আছে, 8টা যেহেতু মান আছে, মাঝের পদ দুটো হয়ে যাবে, তাদের সমষ্টি বাই 2 হবে মধ্যমা। এখানে মাঝের পদ হচ্ছে 26 আর 27, তাহলে 26 প্লাস 27 বাই 2 মধ্যমা, মানে বুঝতে পারছো 26.5 আসবে, 26.5 মধ্যমা চলে এলো। যদি 27 না থাকতো, 27 যদি না থাকতো কি হয়ে যেত তখন? এখানটা হয়ে যাবে 28 29 30, 1 2 3 4 5 6 7, 7টা পদ হয়ে গেল, মাঝের পদ দেখো 26, এদিকে 3টে পদ ওদিকে 3টে পদ, তখন মধ্যমা 26 হয়ে যাচ্ছে। তাহলে 27 না থাকলে মধ্যমা 0.5 কমে যাচ্ছে, তাই তো? 27 না থাকলে এমনিতে 27 সমেত হয়ে যাচ্ছে 26.5, 27 যখন নেই 26, তার মানে 0.5 কমে যাচ্ছে। তাহলে কোন অপশনে আছে 0.5 হ্রাস পায় 0.5, অপশন সি তে আছে 0.5, অপশন সি 0.5, ঠিক আছে। দেখো আচ্ছা নেক্সট দেখো, এটা 1 এর দাগে হয়ে গেল, এবার 2 এর দাগে যাব, শূন্যস্থান পূরণ। আচ্ছা এ বি সি ডি করে দেওয়া আছে, দিয়ে দেবে। এটা কি বলেছে? কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার, মূলধন মনে করো পি টাকা, সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2p টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা সুদ, এটা আসল, আর এটা সুদ আসল, তাহলে সুদ কত? সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে সুদ বেরিয়ে যাবে, সুদ হয়ে যাচ্ছে 2p মাইনাস পি হয়ে যাবে, বুঝতে পারছো? 2p থেকে পি বিয়োগ করলে পি হয়ে যায় সুদ। এবার বলছে 10 বছরে, এবার এইটা আমাদের বিয়োগ করে সূত্র বেরোলো, আর সূত্রের সাহায্যে সুদটা নির্ণয় করছি, দুটো সুদ নিশ্চয়ই সমান হবে। তাহলে এটা এই পি হচ্ছে আসল টাকা, পি আর টি সুদের হার যদি 8% আমরা মনে করে নিই, 10 বছরে বলে দিচ্ছে পি আর টি বাই 100, এইটা কেটে গেল, পি কেটে যাচ্ছে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসছে? r/10 = 1, তাহলে r = 10, সুদের হার 10% চলে আসছে,
সুদের হার আসছে 10%। দেখো সুদের হার পেয়ে যাচ্ছি আমরা 10%, তাহলে শূন্য স্থানে লিখবে 10%। বি, বি কি বলেছে, a is to b 4:5, b is to c 6:7, a is to b কত, তাহলে a is to b 4:5 মানে কত, a by b is equal to 4/5, আর b is to c মানে b by c 6/7 বলেছে, 6:7 বলা আছে। তাহলে এই দুটোকে যদি আমরা কি করব, a is to c চেয়েছে, a is to c যেহেতু চেয়েছে আমরা গুণ করে দিচ্ছি, a by b into b by c is equal to 4/5 into 6/7, এটা কেটে গেল, তাহলে থাকছে a by c 4 6 24 বাই 5 7 35, তাহলে a is to c 24:35, a is to c is equal to 24:35, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে শূন্য স্থানে লিখবে এটা সি। এবিসিডি আয়তাকার চিত্র আছে, দেখো এবিসিডি আয়তাকার চিত্র, এ সি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। এটা ও বিন্দুতে ছেদ করেছে। আরো কি বলেছে দেখো, আরো কিছু তথ্য দেওয়া আছে, এ বি 12 আর ও এ 6.5, এ বি 12, এইটা এ বিটা 12, ও এ বলছে 6.5, তাই তো, এ বি 12 আর ও এ 6.5, তাহলে বিসি চাইছে। দেখো এইটা যদি 12 হয়, এটা 6.5 হলে এই দিকটাও 6.5 হবে, তাহলে এইটা পুরোটা এখানটা 6.5 হলে এইটা, তাহলে এসি কত হয়ে যাচ্ছে, এসি ইজ ইকুয়াল টু 6.5 প্লাস 6.5, এটা হয়ে যাচ্ছে 13 হয়ে যাচ্ছে, 13। আর এইটা দেখো, এই যে ত্রিভুজ এবিসি কে খেয়াল করো, ত্রিভুজ এবিসি এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়েছে। দেখো এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, কারণ আয়তক্ষেত্রের প্রতিটা কোণই সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এসি। তাহলে আমি যদি সূত্র প্রয়োগ করি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, এটা সমকোণ, এর বিপরীত বাহু এসিটা অতিভুজ, এসি স্কয়ার। তাহলে এবির মান কত, এবির মান 12 স্কয়ার প্লাস বিসিটা নির্ণয় করব, আর এটা হয়ে যাচ্ছে 13, 6.5 প্লাস 6.5, তাহলে বিসি স্কয়ার হয়ে যাচ্ছে, এইটা 169 হয়, এটা ডান দিকে এলে 12 স্কয়ার 144, তাহলে বিসি স্কয়ার হয়ে যাচ্ছে এইটা 25, তাহলে বিসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, বিসি ইজ ইকুয়াল টু 5 আসছে। বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, দেখো বিসি 5 সেমি আসছে। তাহলে কি বলেছে এখানে, এখানে বলেছে যে বিসির দৈর্ঘ্য, তাহলে 5 সেমি দেওয়া আছে, শুধুমাত্র 5 লিখবে শূন্যস্থানে। ডি দেখো, ডি বলেছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হাফ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হাফ হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা কত হবে। এটাও সহজ অঙ্ক দিয়েছে। দেখো এটা দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হাফ, তাহলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা কি হবে, cos 4 থিটা মানে cos স্কয়ার থিটা স্কয়ার, আর sin 4 থিটা মানে sin স্কয়ার থিটা স্কয়ার, এইটা হয়ে যাবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর এটা হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, যেখানে হাফ, আর এইটার মান তোমরা জানো 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1 জানো প্রত্যেকেই, তাহলে এটা হচ্ছে হাফ ইনটু 1, হাফই আসছে, তাই তো, হাফ অ্যান্সার আসছে। তাহলে বলছে cos 4 থিটা মাইনাস sin 4 থিটার মান, তাহলে হাফ লিখবে, যেটা অ্যান্সার আসছে সেটাই। ই দেখো, ই বলেছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি, এফ সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি। ঠিক আছে, এবার দেখো 6এরটা, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে কি বলা হয়, যে তথ্যের সমস্ত তথ্যের সংখ্যাগুরু মান দুটি থাকে না, কোনো তথ্যের একটাও থাকে, কোনো তথ্যের দুটো থাকে, যেমন যদি দুটোই একই নাম্বার, হাইয়েস্ট নাম্বার 3, দুটো ধরো দুটো নাম্বারই 3 বার আছে, সেটাই হাইয়েস্ট বার, সেটাকে দ্বিভুইষ্টক বলা হবে। তাহলে ভুইষ্টক দেয়া আছে, শুধুমাত্র দ্বি লিখতে হবে, এখানে শূন্যস্থানে দ্বি লিখবে। ঠিক আছে, কারণ ভুইষ্টকটা লেখা আছে। আচ্ছা, শূন্যস্থান পূরণ হলো, এবার সত্য মিথ্যায় যাবো। দেখো সত্য মিথ্যার 3-এর দাগের 1 থেকে,
সাহানা 500 টাকা 9 মাসের জন্য, সাদিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাত হবে 3:2। দেখো সাহানা আর সাদিয়া যেহেতু আলাদা আলাদা সময়ের জন্য টাকা দিয়েছে, এদের কি করতে হবে, এদের 1 মাসের হিসেবে মূলধন নির্ণয় করবো এবং 1 মাসের হিসেবে মূলধনের অনুপাতটা করব। 1 মাসের হিসেবে মূলধনের অনুপাত, তাহলে সাহানার 1 মাসের হিসেবে মূলধন কত হবে, 500 × 9, 500 × 9, এটা হচ্ছে 1 মাসের হিসেবে মূলধন। আর সাদিয়া 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 1 মাসের হিসেবে তার মূলধন কত, 600 × 5, তাহলে 600 × 5, এটা 5 9 45, 4500 5 6 30, এটা যদি আমরা 1500 দিয়ে ভাগ করি 3:2 চলে আসছে। দেখো 1500 দিয়ে উভয় থেকে ভাগ করলে 3:2, এটাই দেওয়া আছে, বলছে লভ্যাংশের অনুপাত, এটাই মূলধনের অনুপাতই লভ্যাংশ বণ্টিত হবে, মূলধন অনুপাতটাই লভ্যাংশের অনুপাত, ঠিক আছে। তার মানে এটাই দেওয়া আছে, এটাই সত্য, তাহলে সত্য হচ্ছে। 2 দেখো, এবার দেখো বলছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল x² প্রপোর্শনাল yz, y² zx, z² xy। সহজ অঙ্ক। তাহলে x² প্রপোর্শনাল yz আছে তো, তাহলে ধরে নাও x² = k1 yz, y² প্রপোর্শনাল zx, তাহলে ধরে নাও y² = k2 zx, আর z² প্রপোর্শনাল xy, ধরে নাও z² = k3 xy। ঠিক আছে, এই তিনটে তথ্য আমরা পেয়েছি, এই তিনটেকে গুণ করে দিচ্ছি। তিনটেকে গুণ করে দিলে দেখো বাঁ দিকের মান বাঁ দিকে গুণ হবে, x² y² z², k1 yz * k2 zx * k3 xy। তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত, k1 k2 k3 = x² y² z² yz * zx * xy। ঠিক আছে, এই দেখো y y, দুটো y² কেটে গেল, নিচে দুটো z² কেটে গেল, দুটো x² কেটে গেল, তাহলে গুণফল 1, উপরে নিচে সম্পূর্ণ কেটে গেল মানে 1 আসছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, তাহলে এটাই বলে দিয়েছে গুণফল 1 হবে, তাহলে এটা সত্য লিখবো আমরা। 3 দেখো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্রবিন্দুর সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে না। এই যে দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে, এটা তোমাদের একটা উপপাদ্য আছে, উপপাদ্য স্টেটমেন্ট এটা। যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে প্রমাণ করো যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্রবিন্দুর সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে, হবে বলে প্রমাণ করতে বলা আছে। প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি তাদের কেন্দ্রবিন্দুর সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে, প্রমাণ করতে বলেছে, বা 41 বা 42 এরকম একটা উপপাদ্য এটা স্টেটমেন্টটা, কিন্তু এখানে বলেছে হবে না, কিন্তু এটা হবে প্রমাণ করে দেওয়া আছে তোমাদের বই দেখবে, তাহলে এটা মিথ্যা হবে। চারের দেখো, 4 বলেছে একটি লম্ব চোঙাকৃতি জারের ব্যাসার্ধ r সেমি এবং উচ্চতা h সেমি। লম্ব চোঙাকৃতি মানে লম্ব বৃত্তাকার, হ্যাঁ, চোঙ আকৃতির, ব্যাসার্ধ উচ্চতা বলা আছে, জারের অর্ধেক জলপূর্ণ থাকলে, তাহলে জারের অর্ধেক যখন উচ্চতা, জারের উচ্চতা h হতে পারে, কিন্তু যেহেতু জল পূর্ণ অর্ধেক আছে তখন তার মানে জলের উচ্চতা h/2। এইটা একটা যদি জার হয়, চোঙাকৃতি জার, লম্ব বৃত্তাকার চোঙাকৃতি জার মনে করো এইটা, এবার এইটা সম্পূর্ণটা h, কিন্তু জল আছে অর্ধেকটা, তার মানে জলের উচ্চতা h/2, আর এই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে এখানে ব্যাসার্ধ r, তাহলে এর আয়তন কত, পাই r², তাহলে জলের আয়তন h/2, তাহলে এটা হচ্ছে পাই r² h/2, এত ঘন একক, কিন্তু বলা আছে পাই r² h জলের আয়তন। ঠিক আছে, যে জলের আয়তন হবে পাই r² h ঘন সেমি, পাই r² h ঘন সেমি হবে না, পাই এটা সম্পূর্ণ জারের আয়তনটা পাই r² h, কিন্তু জল তো তার অর্ধেক আছে, পাই r² h/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যে তথ্য বলা আছে সেটা সত্য নয়, সেটা মিথ্যা। 1 রেডিয়ান = 4 সমকোণ বাই পাই বলা আছে। আমরা কি জানি, পাই রেডিয়ান = 2 সমকোণ, তো তাহলে 1 রেডিয়ান = 2 সমকোণ বাই পাই হচ্ছে, 2 সমকোণ বাই পাই, 4 সমকোণ বাই পাই নয়, 2 সমকোণ বাই পাই। ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা। যদি 2 সমকোণ বাই পাই হতো তাহলে সত্য বলতাম আমরা। এবার 6 দেখো, 6 বলছে মধ্যগামিতার মাপক দুটি দেয়া আছে, মধ্যগামিতার মাপক দুটি, মধ্যগামিতার মাপক গড় ও মধ্যমা। আর একটা বাদ আছে, হ্যাঁ,
এই যে দুটো যে দেয়া আছে, দেখো এটা একটা কনফিউজ বলা যেতে পারে। মধ্যমভুজের দুটি মাপক, মধ্যমভুজের তিনটি মাপক হয়। এখানে দুটি মাপক দেয়া আছে, কিন্তু যে দুটো দেয়া আছে সে দুটো সঠিক আছে। হ্যাঁ, যদি বলতো শুধুমাত্র দুটোই হয়, হ্যাঁ, মধ্যমভুজের মাপক কেবলমাত্র দুটি, তখন এটা মিথ্যা হতো। কিন্তু যে দুটো মধ্যমভুজের দুটো মাপক দেয়া আছে সে দুটো সঠিক, হ্যাঁ, তাহলে এটাকে আমরা সত্যই বলবো। এখানে তিনটি মাপক এবং তিনটি বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। এবার দেখো 4 দিকে যাবো আমরা, 2 নম্বর করে কোশ্চেন গুলো সলভ করব। আচ্ছা, এবার দেখো বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছের বর্তমান উচ্চতা, গাছের উচ্চতা প্রতি বছর 4 রাকেটটা। গাছের বর্তমান উচ্চতা কত? 30 মিটার। গাছের বর্তমান উচ্চতা 30 মিটার, প্রতি বছর বৃদ্ধি পায় 20% হারে। গাছের বর্তমান উচ্চতা 30 মিটার, প্রতি বছর বৃদ্ধি পায় 20% হারে, ঠিক আছে। 20% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর গাছের উচ্চতা হবে। অতএব 2 বছর পর গাছের উচ্চতা, সহজ অঙ্ক, সমহার বৃদ্ধির অঙ্ক, ঠিক আছে। তাহলে 30 ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপর একটু এত মিটার, এত মিটার হয়ে যাবে। একদমই সহজ অঙ্ক দিয়েছে দেখো। তাহলে 30 ইন্টু, এটা কেটে যাচ্ছে 20 দিয়ে, 20 একে 20, 5 20 100, 1 প্লাস 1 এর 5 তার স্কোয়ার, এত মিটার। 30 ইন্টু 5 লসাগু, 5 প্লাস 1 তার স্কোয়ার, এত মিটার। 30 ইন্টু 5 একে 5 আর একে 6, 6 বাই 5 তার স্কোয়ার, এত মিটার। 30 ইন্টু 6 বাই 5 ইন্টু 6 বাই 5, এত মিটার আসছে, ঠিক আছে। বলছে 2 বছর পর গাছের উচ্চতা কত হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো এইটা কেটে দিলে, এটা কেটে দিলে 5 6 30, 6 6 36, 6 36 216, 216 বাই 5 মিটার আসছে। ভাগ করলে 4 5 20, 1 16, 3 5 15, 1 10, 5 2 10, 43.2 মিটার হচ্ছে। 43.2 মিটার গাছের বৃদ্ধি, যে গাছের উচ্চতা হচ্ছে বৃদ্ধি পেয়ে 43.2 মিটার। আমরা সেটাই লিখেছি 2 বছর পর গাছের উচ্চতা হবে, এটা আলাদা করে লেখার দরকার নেই, চাইলে লিখেও দিতে পারো স্টেটমেন্টটা। কিন্তু প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই উল্লেখ রাখবে। 1 এর দাগেরটা হলো, নেক্সট দেখো আমরা 2 এর দাগে যাচ্ছি। 4 থেকে 2 এরটা কি বলেছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা? আচ্ছা, মাসে সুদ চেয়েছে, সুদের হার। আচ্ছা, মাসে সুদ 1 টাকা মানে এটা যেহেতু সুদের বার্ষিক সুদের হার বলে দিয়েছে। আচ্ছা, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 5%। দেখো মাসে সুদ 1 টাকা মানে বছরে হচ্ছে 12 টাকা। বছরে যদি 12 টাকা হয়, সরল সুদ তো অটোমেটিক্যালি মাসে 1 টাকা হয়ে যাবে। সুদের হারটা যেহেতু বার্ষিক আছে, আমরা বছরে কনভার্ট করে নিচ্ছি। বছরে 12 টাকা হয়ে গেলে অটোমেটিক মাসে 1 টাকা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মাসে সুদ 1 টাকা, অতএব 1 বছরের সুদ 12 মাসে, 12 ইন্টু 1 সমান 12 টাকা। সময় কত? সময় 1 বছর, ঠিক আছে। আচ্ছা, ধরি আসল সমান পি টাকা। এবার দেখো, অতএব পি টাকা 5% হারে 1 বছরের সুদ কত হবে? পি ইন্টু 5 ইন্টু 1 বাই 100, এত টাকা। 5 20 আসছে, তাহলে পি বাই 20 টাকা। তাহলে অতএব শর্তানুসারে
তাহলে এই সুদটা আর এই সুদটা দুটো সুদ নিশ্চয়ই সমান হবে, একই টাকার একই সুদের হারে। ঠিক আছে, তাহলে পি বাই 20 ইজ ইকুয়াল টু 12 আছে, বা পি ইজ ইকুয়াল টু দুটো গুণফল 12 দুগুণে 24 240। ঠিক আছে, 240 আসছে। তাহলে বলছে কত টাকার মাসিক সুদ, উত্তর লিখবে 240 টাকার মাসিক সুদ 1 টাকা, 240 টাকার মাসিক সুদ 1 টাকা। অতএব 240 টাকার মাসিক সুদ 1 টাকা। দেখো প্রসেসটা। এবার দেখো 3 অঙ্কে যাব। একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য হলে কে এর মান নির্ণয় করো। একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক দিয়েছে। দেখো 3 দিকে যাচ্ছি। তিনের দাগের 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে, 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ আলফার অনন্যক কত, 1 বাই আলফা। অনন্যক বলেছে একটি বীজ অপরটির অনন্যক, তার মানে আলফার অনন্যক 1 বাই আলফা হবে। যদি 5 হতো, 5 এর অনন্যক কত, 1 বাই 5। ঠিক আছে, এই সেই রকম। তাহলে আলফার অনন্যক 1 বাই আলফা হলো। তাহলে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। অতএব দেখো, অতএব আমরা শর্ত অনুসারে যে কন্ডিশন গুলো কি পাচ্ছি, শর্ত অনুসারে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 বাই আলফা কত, মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস 13/5। আর বীজদ্বয়ের গুণফল, অতএব আলফা ইন্টু 1 বাই আলফা কত, বীজদ্বয়ের গুণফল হচ্ছে কে বাই 5। এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, অতএব কে বাই 5 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, বা কে ইজ ইকুয়াল টু 5 চলে আসছে। অ্যান্সার লিখবো অতএব কে এর মান 5। কে এর মান আসছে 5। দেখো কে এর মান 5 বলছে, কে এর মান নির্ণয় করো। কে এর মান খুব সহজভাবে নির্ণয় হয়ে গেল। দেখো কে এর মান 5 হয়ে গেল। দেখে নাও। নেক্সট আমরা 4 এর দাগে যাবো। 3 এর দাগে হয়ে গেল, 4 এর দাগে সলভ করবো। দেখো এই যে প্লাসের মানটা, বীজদ্বয়ের যোগফলের মানটা কোনো কিছু কাজে লাগছে না। ঠিক আছে, এবার 4 এর দাগে বলেছে সরল করতে বলেছে। দেয়া আছে 5 বাই √2 প্লাস √3, 5 বাই √2 প্লাস √3 মাইনাস কি দেয়া আছে, 5 বাই √2 প্লাস √3 মাইনাস 1 বাই √2 মাইনাস √3, মাইনাস 1 বাই √2 মাইনাস √3। এখানে কি করব, সরল করা, এখানে সরল হিসেবে এখানে আমরা যদি কোঅর্ডিনেশন করব। এখানে কি করছি, এটা 5 বাই, আমরা √3টাকে আগে নিচ্ছি, √3 প্লাস √2। আচ্ছা, এই মাইনাসটা আমরা এখানে গুণ করে দিচ্ছি নিচে। ওপরে যদি গুণ করে, এটা প্লাস হয়ে যাচ্ছে 1 প্লাস, এটা হয়ে যাচ্ছে √3 মাইনাস √2 হয়ে গেল। এই মাইনাসটা আমরা গুণ করে দিলাম নিচে। গুণ করে দিলে তাহলে এইটা মাইনাস মাইনাসে প্লাসটা হয়ে যাবে, √3 আগে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করছি, লসাগু করে নিচ্ছি। লসাগু করলে এটা হচ্ছে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে এইখানে এই পুরোটাকে এইটা দিয়ে ভাগ করলে মাইনাস দিয়ে পদটা পড়ে থাকবে। তাহলে 5 ইন্টু √3 মাইনাস √2 প্লাস এই পুরোটাকে এইটা দিয়ে ভাগ করলে প্লাস দিয়ে পদটা পড়ে থাকছে। তাহলে 1 ইন্টু √3 প্লাস √2। তাহলে এইটা হয়ে যাচ্ছে এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা। তাহলে √3 তার হোল স্কোয়ার মাইনাস এটা √2 তার হোল স্কোয়ার। তাহলে 5 √3 মাইনাস 5 √2 প্লাস √3 প্লাস √2 is equal to √3 square 3 minus √2 square 2, 5 √3 plus √3 6 √3, এটা মাইনাস 4 √2। তাহলে হয়ে যাচ্ছে 6 √3 মাইনাস 4 √2 বাই 1 is equal to 6 √3 মাইনাস 4 √2। এটাই সরল করে অ্যান্সার আসছে 6 √3 মাইনাস 4 √2। দেখুন প্রসেসটা, 6 √3 মাইনাস 4 √2, এইটুকুই করতে হবে। ঠিক আছে, এবার দেখো 4 দাগের হয়ে গেল, 5 এর দাগে যাবো। 5 এর দাগের অঙ্ক কি বলেছে, ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায়, এ ও বি 60 ডিগ্রি, সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ। সহজ অঙ্ক দিয়েছে একদম। এই অঙ্ক আগেও অনেক পেজ আমরা করেছি। ও কেন্দ্রবৃত্ত, মনে করো এরকম ও কেন্দ্রবৃত্ত, এই একটা যায় এ বি, এই একটা যায় সিডি, এ বি আর সিডি। ঠিক আছে, দুটো সমান যায়। আবার এইটা যদি ও বিন্দু হয়ে যায়, এইরকম আসছে, এটা ও বিন্দু। ঠিক আছে, বলছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায়,
সমান দৈর্ঘ্যের যা, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান যা। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান যা। কোণ এওবি সমান 60 ডিগ্রি। কোণ এওবি সমান 60 ডিগ্রি। তাহলে দুটো সমান যা মনে রাখবে কেন্দ্রীয় সমান কোণ উৎপন্ন করে। এবি 60 ডিগ্রি হলে সিডিও 60 ডিগ্রি কোণই উৎপন্ন করবে কেন্দ্রে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে? সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। সিডি সমান 6 সেমি, সিডি 6 সেমি, তাহলে এইটাও 6 সেমি হবে, দুটো সমান বলেছে। তাহলে অতএব এবি সমান 6 সেমি। এবার দেখো ত্রিভুজ এওবি এর ও এর সমান ওবি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ ও এর সমান ওবি। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই যে ও এর বিপরীত কোণ কি? ও এর বিপরীত কোণ হচ্ছে ও বি এ। ও বি এ ইজ ইকুয়াল টু ওবির বিপরীত কোণ হচ্ছে ওবি। ও এ বি, ও এ বি কত হবে? এইটা সমান এইটা হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো সমান হবে। এবার এই দুটোর মান কত হবে? এখানে এই দুটো কোণ সমান হয়ে গেল, তার মধ্যে আমরা একটা কোণ জানি। তাহলে এখানে দেখো আবার এই দুটো কোণের সমষ্টি কত? কোণ ও বি এ প্লাস কোণ ও এ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি 120 ডিগ্রি। এবার অতএব তাহলে যেহেতু কোণ দুটো সমান, দুটো কোণের মান কত হবে? ও বি এ সমান ও এ বি সমান 120 ডিগ্রি বাই 2, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। দুটো কোণের মানই 60 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ এ ও বি এর তিনটে কোণই সমান হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ এ ও বি এর প্রতিটি কোণ সমান। ত্রিভুজ এ ও বি এর প্রতিটি কোণ সমান, প্রতিটি কোণ সমান যাদের মান কত আসছে? যাদের মান 60 ডিগ্রি। প্রতিটি কোণ সমান এবং যে কোণগুলোর মান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব ও এ সমান ও বি সমান এ বি ইজ ইকুয়াল টু 6 সেমি, ঠিক আছে। অতএব বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 6 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 6 সেমি। 5 হলো। এবার দেখো 6 দাগের অঙ্কে যাচ্ছি। চিত্র দেওয়া আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এই বি 110 সহজ অঙ্ক দিয়েছে। দেখো আবার একটা চিত্রটা অঙ্কন করবে। আচ্ছা, ব্যাস আছে তাই তো, এবি ব্যাস, সিডি বিন্দু, এটা হচ্ছে এবি ব্যাস। এবি ব্যাস, এটা এইরকম গিয়ে এইরকম একটা রেখা মিলিত হয়েছে, আবার এইরকম গিয়ে এইরকম একটা রেখা মিলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এসে এটা এটা ই, এখানে যেটা এ হয়েছে এটা ই বলেছে, ই বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, ঠিক আছে। এখানে বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র, চিত্রে ও বৃত্তের কেন্দ্র, তাই তো। এখানটা ও, এখানে ও কেন্দ্র বলা আছে। এটা চিত্রে ও বৃত্তের কেন্দ্র আচ্ছা এ ই বি 110 ডিগ্রি, এ বি ব্যাস, কোণ এ ই বি 110, এ ই বি মানে এই কোণটা 110। এটা একটা সরল রেখা, ঠিক আছে। এটা একটা সরল রেখা, এ ই বি 110, চিত্রে এ ই বি 110, এটা সরল রেখা। এবার আর কি বলা আছে? সিবিই 30 ডিগ্রি, কোণ সিবিই 30 ডিগ্রি, সিবিই এটা 30 ডিগ্রি।
তাহলে সিবিই 30 ডিগ্রি হলে এখানে এই ত্রিভুজটা দেখো, এই যে এই ত্রিভুজটা, এই বাকি কোণটা কত হবে? এইটা সম্পূর্ণটা, এটা দেখো এখান থেকে এইটা সম্পূর্ণটা 180 ডিগ্রি, একটা সরল রেখার। তাহলে এইটা 110, তাহলে এই বাকিটা কত হবে? বাকিটা হয়ে যাবে 180 মাইনাস 110। সহজ ব্যাপার, ঠিক আছে। এই যে আমরা যদি একটা সরল রেখা এরকম নিই, এই যে এই কোণটা যদি 110 হয়, এই কোণটা কত হবে? 180 মাইনাস 110। এটাই সাধারণভাবে বেরিয়ে যাচ্ছে। অতএব কোণ বিইসি, এই কোণটা এখানে ই, বিইসি এর মান কত? বিইসি হয়ে যাচ্ছে 180 মাইনাস 110। এটা 70 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। এটা 70 ডিগ্রি এসে গেল। এবার দেখো ত্রিভুজ বিসিই তে যাও, ত্রিভুজ বিসি এর এই কোণ জেনে গেলাম, এই কোণটা সি কোণটা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে সি কোণ পেয়ে গেলে ডি কোণ এডিবি এর মান চেয়েছে। এবারে দেখো, অতএব ত্রিভুজ বিসিই এর এইটা কিন্তু এইটা অর্ধবৃত্ত কোণ হবে না। এটা যদি অর্ধবৃত্ত কোণ ভাবো সেটা না, এটা কেন্দ্রটা সামান্য নিচে দেওয়া আছে। চিত্রটা ভালোভাবে খেয়াল করবে, ব্যাসের সামান্য নিচে কেন্দ্রটা দেওয়া আছে। হ্যাঁ, এটা ব্যাসের উপর নয়। ব্যাসের উপর হলে এটা অর্ধবৃত্ত কোণ হয়ে যেত, সি কোণ ডি কোণ প্রত্যেকটা 90 ডিগ্রি হয়ে যেত, কিন্তু ব্যাসের সামান্য নিচে দেওয়া আছে বিন্দুটা। ত্রিভুজ বিসি এর এই দুটো কোণ জানি, কোণ বিসিই, সি কোণটা কত হবে? 180 মাইনাস এই দুটোর সমষ্টি, এটা 30 আর এটা 70, 30 প্লাস 70 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। এটা 80 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এডিবি চেয়েছে, যে এবার দেখো এবি বৃত্তচাপের ওপর, এই বৃত্তচাপের ওপর, এডিবি বৃত্তচাপের ওপর, এবি বৃত্তচাপের ওপর কোণ এসিবি ও কোণ এডিবি একই এই দুটো একই বৃত্তাংশস্থ কোণ। দেখো এই দুটো একই বৃত্তাংশস্থ কোণ। আমরা কি জানি? একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। অতএব এই কোণটা আমরা 80 পেয়ে গেছি, তাহলে এটাও 80 হবে। কোণ এসিবি সমান কোণ এডিবি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। অতএব কোণ এডিবি এর মান 80 ডিগ্রি। কোণ এডিবি এর মান আসছে 80 ডিগ্রি। দেখো কোণ এডিবি এর মান চেয়েছে, কোণ এডিবি এর মান এলো 80 ডিগ্রি। 6 হয়ে গেল। এবার দেখো 7। একটি বৃত্তের দুটো ব্যাস বলে দিয়েছে 8 সেমি 3 সেমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি বলা আছে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এই অঙ্ক আমরা আগেও করেছি অনেকবার, তাও করে দিচ্ছি এটা আরেকবার। এখানে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি। এটা একটা বড় বৃত্ত হবে, 8 সেমি মানে বোঝাই যাচ্ছে 8 সেমি, মাঝে 5 সেমি। এটা একটা ছোট্ট মতো বৃত্ত নিচ্ছি এইরকম, এর ব্যাসার্ধ 3 সেমি। তাহলে যদি একটা স্পর্শক এইরকম হয়, এইভাবে চলে যায় এই স্পর্শকে, এটা এবি স্পর্শকের নাম দিয়ে দিচ্ছি। এটা সিডি বিন্দু, এটা এখানে আছে, এটা মনে করো এইভাবে আছে, ঠিক আছে। এটা এটা 3 সেমি হলে এটা 3 সেমি, এটা 3 হলে এখানটাও 3, পুরোটা হচ্ছে 8, তাহলে বাকিটা হয়ে যাবে 5, ঠিক আছে। কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13, এটা 13 মানে এটাও 13 হয়ে যাবে, ঠিক আছে। ধরা যাক সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, ঠিক আছে। এবিসিডি, এখানটা একটা নাম দিচ্ছি ই। ধরা যাক সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি আর ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3 সেমি, ঠিক আছে। সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। আচ্ছা, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইজ ইকুয়াল টু 13 সেমি। অতএব সিডি ইজ ইকুয়াল টু 13 সেমি, ঠিক আছে। বি বিন্দু থেকে
সিডি সমান্তরাল বি অঙ্কন করা হলো, বি অঙ্কন করা হলো। এটা অঙ্কনের ফলে কি পাচ্ছি দেখো, অতএব সিডি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু দুটো দৈর্ঘ্য সমান হবে, 13 সেমি আসবে। ঠিক আছে, আচ্ছা বিডি সমান 3 সেমি আর এসি সমান 8 সেমি। তাহলে পুরোটা 8 সেমি, এই সিটা 3 সেমি, এই যে সিটা 3, এখানে দেখো বিডি সমান 3 সেমি, এসি সমান 8 সেমি, আবার এখানে সি কত হবে, সি সমানও 3 সেমি হবে, যেহেতু এর সমান্তরাল করে টানা হয়েছে। তাহলে এই কত হবে, অতএব এই হয়ে যাচ্ছে, এই এসি থেকে সি বিয়োগ করলেই হবে, এসি 8 আর সি 3, তাহলে 8 সেমি মাইনাস 3 সেমি 5 সেমি হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়। তাহলে এই যে এ ই বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ ই বি এর এই বি এর এই যে সি এ পারপেন্ডিকুলার এ বি, হ্যাঁ, তাই ত্রিভুজ এ ই বি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা 90 ডিগ্রি কোণ, তার মানে এইটা হচ্ছে অতিভুজ হয়ে যাচ্ছে, এই যে বি সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে অতএব অতএব ত্রিভুজ এ ই বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি আমরা, এ বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র আমরা প্রয়োগ করলাম। এবি কত, এবিটা অজানা, এবিটাই নির্ণয় করতে হবে, স্পর্শক, এবিটাই স্পর্শক। হ্যাঁ, এবিটাই স্পর্শক, দেখেন উল্লেখ করে দেই, এবি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, এবি বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, এবি বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু বি এর মান কত, বিই, বি হচ্ছে 13 স্কোয়ার, আর এই ডান দিকে এলে এর মান 5 স্কোয়ার, এবি স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো মানটা কত আসবে, এখানটা একটু উঠছি দেখো। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, তাহলে এবি ইজ ইকুয়াল টু 12 আসছে। অ্যান্সার লিখবে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটাই অ্যান্সার লিখবে, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 7 হলো, 8 অঙ্কে যাব। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, যেটা বলে দিলাম। আটের দেয়া আছে 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা। 7/3 দেওয়া আছে, তাই তো, cos থিটার মান চেয়েছে। দেখো এখান থেকে যদি cot থিটা পেয়ে যাই, এটা গুণ করলে একটা পেয়ে যাচ্ছে, আমরা যোগভাগ প্রক্রিয়া করলেও পেয়ে যাচ্ছে, আমরা যোগভাগ প্রক্রিয়া করে দিচ্ছি। দেখো 5 cot থিটা প্লাস কোসেক থিটা প্লাস 5 cot থিটা মাইনাস কোসেক থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 5 cot থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, লব প্লাস হওয়ার লব মাইনাস হওয়ার, যখন লব মাইনাস হচ্ছে এই দুটো মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস কোসেক থিটা। এখানে হয়ে যাবে 7 প্লাস 3 7 মাইনাস 3, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এইটা কেটে গেল প্লাসে মাইনাসে, এটা প্লাসে মাইনাসে কেটে গেল। এটা 5 প্লাস 5 10 cot থিটা
আর এটা 2 কোসেক থিটা। ঠিক আছে, এটা কেটে গিয়ে 5 হয়ে গেল, এইটা হয়ে গেল, এটা 10/4, 10/4 মানে এটা 5 হয়ে গেল, কেটে গিয়ে এটা 2, বা এটা দেখো 5 cot থিটা বাই কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, বা এটা হয়ে যাচ্ছে, এটা 5 5 কেটে দেওয়া যাবে ওপরে। আচ্ছা, এবার দেখো cot থিটা মানে হয়ে যাচ্ছে cos থিটা বাই সাইন থিটা, cot থিটা মানে cos বাই সাইন, আর এটা নিচে চলে আসছে 1/sin থিটা চলে আসছে নিচে, এটা 1/sin থিটা ইজ ইকুয়াল টু এটা 1/2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিসের মান চেয়েছে? এখানে মান চেয়েছে cos থিটার মান চেয়েছে। cos থিটার মান যদি চায়, এবার দেখো এটা হয়ে যাচ্ছে cos থিটা বাই সাইন থিটা ইনটু এই যে 1/sinটা, এটা যখন ভাগাকার থেকে গুণাকার হচ্ছে উল্টে যাবে, তাহলে sin থিটা বাই 1 হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে sin থিটা বাই 1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? হাফ, তাই তো? তাহলে এখানে সাইন সাইন আমরা কেটে দিচ্ছি, এই সাইন থিটা কেটে দেওয়া হলো, অতএব cos থিটা বাই 1 মানে cos থিটাই হচ্ছে, cos থিটা হাফ। তাহলে অ্যান্সার লিখবে cos থিটার মান, cos থিটারই মান চেয়েছে, যে cos থিটার মান হাফ। ঠিক আছে, কি চেয়েছে এখানে? যে cos থিটার মান নির্ণয় করো। উত্তর লিখবো অতএব cos থিটা এর মান হাফ। ঠিক আছে, cos থিটার মান হাফ হলো। আরেকটা দেখে নাও, যোগভাগ প্রক্রিয়া করবে, যোগভাগ প্রক্রিয়া করে কাটাকাটি করলেই, কাটাকাটি করে cot মানে সাইন, cos বাই সাইন, আর কোসেক ইজ ইকুয়াল টু 1/sin, এটা ভেঙে নিয়ে সিম্পলিফাই করলেই চলে আসছে। ঠিক আছে, এবার দেখো 9 এর দাগের। নয়েরটা, নয়ের বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা 1, বলে দেওয়া আছে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে 6 থিটা 90 ডিগ্রি ছোট, তার মানে 90 মাইনাস 6 থিটা এখানে লেখা যাবে, এটাই বলতে চাইছে। ঠিক আছে, বা tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1/tan 6 থিটা, বা tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1/tan মানে cot 6 থিটা, বা tan 4 থিটা ইজ ইকুয়াল টু এটা লেখা যাবে tan 90 মাইনাস 6 থিটা। তাহলে উভয় দিক দিয়ে tan তুলে দিলে 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা, এটা tan কাটবে না কখনো। আচ্ছা, এটা আসছে 4 থিটা প্লাস 6 থিটা বাঁ দিকে এলে প্লাস হয়ে যাবে মাইনাস থেকে 90 ডিগ্রি, বা এটা 10 থিটা ইজ ইকুয়াল টু 90, বা থিটা ইজ ইকুয়াল টু 90/10, বা থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। কি চেয়েছে এখানে? থিটার মান নির্ণয় করো, অতএব থিটার মান 9 ডিগ্রি। অতএব থিটা এর মান 9 ডিগ্রি, এইটা আসছে দেখো, থিটার মান 9 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 9টা হয়ে গেল, 10 এর দাগে যাব। বলা আছে একটি আয়তঘনকের মাত্রাগুলি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত সেমি এত সেমি ও এতক্ষণের সমান আয়তনের একটি ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য। তাহলে 10এরটা আয়তঘনের, এখানে বলেছে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, কত কত বলা আছে? 12 সেমি, 6 সেমি ও 3 সেমি। বলা আছে 12 সেমি, 6 সেমি ও 3 সেমি। অতএব আয়তঘনকের আয়তন কত হবে? আয়তঘনকের আয়তন ইজ ইকুয়াল টু 12 ইন্টু 6 ইন্টু 3 এত ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা, এইটা আয়তঘনকের আয়তন বেরিয়ে গেল। বলেছে আয়তঘনকের সমান আয়তন বিশিষ্ট একটি ঘনক যার বাহুর দৈর্ঘ্য আছে। ধরি সমান আয়তন বিশিষ্ট ঘনকের বাহু a সেমি, প্রতিধারের দৈর্ঘ্য ধরি সমান আয়তন বিশিষ্ট, ধরি
ঘনকের সমান আয়তন বিশিষ্ট ঘনকের আয়তন নয় বাহু। সেমি। অতএব ঘনকের আয়তন সমান a কিউব ঘন সেমি। তাহলে শর্তানুসারে এ দুটো সমান, শর্তানুসারে a কিউব ইজ ইকুয়াল টু এইটা, এ দুটো সমান হবে 12 × 6 × 3, বা a কিউব ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 6 12 72 216 হয়ে যাচ্ছে। অতএব a কিউব ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 6 কিউব। অতএব a ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, দেখো অতএব ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য 6 সেমি। অতএব ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, দেখো ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য নির্ণয় হলো। নেক্সট দেখো, এটা 10-এর দাগের হয়ে গেল, 11 দাগের অঙ্কে যাব। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? ধরি গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছে, ধরি গোলকের ব্যাসার্ধ আর সেমি, তাই তো? সেমি একক আছে না, এখানে কোনো একক নেই, তাহলে আর একক ধরো। সেমি ধরার দরকার নেই, যে কোনো একক হতে পারে, আর একক। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক হলো। এবার দেখো কি বলেছে, এবার গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো আর এককের 50%, আর ব্যাসার্ধ হচ্ছে আর একক, আর এককের 25% ইজ ইকুয়াল টু আর ইন্টু 25/100 এত একক, এটা 1/4 ইজ ইকুয়াল টু আর বাই 4 একক। তাহলে এখন ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে? এখন ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার পর যে ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস আর বাই 4 একক ইজ ইকুয়াল টু 4 লসাগু 4r প্লাস আর একক ইজ ইকুয়াল টু 5r/4 একক। এখন ব্যাসার্ধ 5r/4 একক। এবার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল फोर पाई r स्क्वायर 4 পাই এটা হয়ে যাবে 25r² / 16 বর্গ একক। এটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে, এটা 25 4πr² 25πr² / 4 এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে দেখো, এটা হলো অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, অতএব ক্ষেত্রফল বাড়লো কতটা 25πr² / 4 মাইনাস 4πr² এত বর্গ একক। ঠিক আছে, এটা লসাগু করলে 4 লসাগু, তাহলে 25πr² মাইনাস 4 4 16πr² এত বর্গ একক। 25 থেকে 16 বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে, এখানে লিখছি দেখো 9πr² / 4 এত বর্গ একক।
এবার দেখো ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস সেটা সবসময় প্রাথমিকের উপর নির্ভর করে হয়। প্রাথমিক যেটা থাকে সেটার উপর। প্রাথমিক কত ছিল? 4πr²। অতএব এখানে লিখবে অতএব ক্ষেত্রফল 4πr² এত বর্গ এককে বৃদ্ধি পায় 9πr² 4 বর্গ একক। এটা লিখবে, বাক্যটা সম্পূর্ণ বাক্যটা এটা হবে। ক্ষেত্রফল 4πr² বর্গ এককে বৃদ্ধি পায় 9πr² বর্গ একক, 9πr²/4 বর্গ একক। তাহলে 1 বর্গ এককে বৃদ্ধি পায় 9πr², এই 4টা নিচে হয়ে যাবে /4 ইন্টু 4πr² এত বর্গ একক। আর 100 বর্গ এককে বৃদ্ধি পায়, এটা হয়ে যাবে 9πr²/4 ইন্টু 4πr² ইন্টু ওপরে 100 হয়ে যাবে এত। তাহলে πr² কেটে দাও, এটা হয়ে যাচ্ছে 4 25। ঠিক আছে, এটা 25 ইন্টু 9/4 হয়ে যাচ্ছে। 25 ইন্টু 9 মানে 225/4 এত হয়ে যাচ্ছে। 225/4 মানে কত হয়ে যাচ্ছে? এটা ভাগ করলে 225, এটা হচ্ছে 4 5 20, 2 25, 4 6 24, 4 2 8, 4 5 20 এত বর্গ। তাহলে 56.25 চলে আসছে দেখো। তাহলে এখানে উত্তর লিখবে যে ক্ষেত্রফল বাড়লো 56.25%। অতএব ক্ষেত্রফল বাড়লো 56.25%। ঠিক আছে, এতটা ক্ষেত্রফল বাড়লো। এবার দেখো এটা 11 হলো 12 অঙ্কে যাচ্ছে। বলছে পরিসংখ্যা বিভাজনের গড় 7। পরিসংখ্যা বিভাজনের গড় মানে এক্সপার্টটা। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের গড় 7। পরিসংখ্যা বিভাজনের গড় 7 বলা আছে। আর কি বলা আছে দেখো, সামেশন অফ f(i(x) এ 140, সামেশন অফ f(i(x) এ 140। তাহলে সামেশন অফ f(i) এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কি জানি, সূত্রটা লিখছি। আমরা জানি x বার ইজ ইকুয়াল টু, এখানে লিখবে অতএব x বার ইজ ইকুয়াল টু 7, যেহেতু এইটা বলে দিয়েছে তার মানে x বারটাই 7, গড় মানে x বার। ঠিক আছে, x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ f(i(xi) বাই সামেশন অফ f(i). তাহলে x বার মানে কত? 7। এটা সামেশন অফ f(i(xi) 140 বাই সামেশন অফ f(i) হয়ে যাচ্ছে। অতএব 7 ইন্টু সামেশন অফ f(i) ইজ ইকুয়াল টু 140 হয়ে যাচ্ছে। অতএব সামেশন অফ f(i) ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 140 বাই এদিকে 7টা নিচে, বা সামেশন অফ f(i) ইজ ইকুয়াল টু 20। এটা ভাগ করলে 140কে 7 দিয়ে ভাগ করে দেখবে 20 আসবে। ঠিক আছে, তাহলে এখানে রেজাল্ট কি আছে দেখো, সামেশন অফ f(i) এর মান আসছে 20। এখানে কি চেয়েছে, যে সামেশন অফ f(i) এর মান নির্ণয় করো। অতএব সামেশন অফ f(i) এর মান, সামেশন অফ f(i) এর মান 20। ঠিক আছে, পরিসংখ্যার সমষ্টিটা আসছে 20। ঠিক আছে, দেখো তাহলে এর সাথে সাথে আমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট হলো আজকে। এটা লাস্ট পেজ ছিল, এটা পর্ষদ টেস্ট পেপারের ম্যাথের লাস্ট কোশ্চেনের পেজ ছিল, 451 পেজ। ঠিক আছে, এই পেজ কমপ্লিট হলো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে। এর পরের ক্লাস থেকে তোমরা বড় যে পর্ষদের টেস্ট পেপারের সমস্ত পেজগুলো আছে, বড় কোশ্চেনের সলিউশনগুলো পেয়ে যাবে। যে কোশ্চেনগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, যেগুলো আটকাচ্ছে, সেগুলো তোমরা কমেন্টে জানাতে থাকো, আমরা সেই পেজগুলোই আগে সলভ করে দিতে থাকবো। ঠিক আছে, যে পেজ সাধারণত 5 6 7 8 এইগুলো বড় কোশ্চেন আছে, আর শেষের দিকে বোধহয় 13 14 এই দাগেরগুলো বড় কোশ্চেন আছে। ত্রিকোণমিতি
11, 12, 13, 14 এই চারটে এই জায়গার কোশ্চেনগুলো আমরা সলভ করতে থাকবো। 5, 6, 7, 8 প্রথমত সলভ করবো। যে কোশ্চেনগুলো তোমাদের প্রবলেম সেগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো, আমরা সেগুলো তাড়াতাড়ি সলভ করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।